নমস্কার। আজকে আমাদের বাংলার কবি, হৈমন্তিক কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মবার্ষিকী। আজ ১৮ই ফেব্রুয়ারি। আমরা খড়গপুর এডিটর সংবাদপত্রের তরফ থেকে এই কবির জন্মজয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট বৈঠকি আড্ডা আয়োজন করেছি। সেই আড্ডায় আমরা কবিরই লেখা কবিতা এবং তার সম্পর্কিত বক্তব্যের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমি এখন চলে যাব আমাদের খড়গপুর তথা জেলার বিখ্যাত লেখক, কবি, প্রাবন্ধিক এবং জীবনানন্দ গবেষক শ্রী কামরুজ্জামান মহাশয়ের কাছে। নমস্কার। যে বিষয়টি বলার, যেরকম আমরা আজকে ১২৭তম জন্মদিবস পালন করছি, আবার একটু আমাদের অবাকও লাগে যে একজন শিক্ষিত ব্যক্তি তার জন্মদিন দুদিন হচ্ছে। গতকালও কেউ জন্মদিন পালন করেছেন ১৭ই ফেব্রুয়ারি, আবার আজকে ১৮ই ফেব্রুয়ারিও আমরা পালন করছি। তো একজন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন তার দুরকম জন্মদিন হতে পারে না, এইটা আমাদের দুঃখের বিষয়। আর যে বিষয়টা নিয়ে আমি মূলত বলতে চাই, যে কবি জীবনানন্দ দাশ খড়গপুর কলেজে অধ্যাপনা সূত্রে এসেছিলেন। আমাদের সৌভাগ্য যে এই রকম একজন কবি, যে আধুনিক কবি বা আধুনিক কবিতার প্রাণপুরুষও বলা যায়, তিনি খড়গপুর শহরে এসেছিলেন যখন তিনার বয়স ৫১ বৎসর ৬ মাস ১২ দিন। এই রকম একেবারে শেষ বয়সেই তিনি অধ্যাপনার সূত্রে খড়গপুর কলেজে এসেছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে। তিনি যখন কাজ নেই হাতে, তখন তিনি দেখলেন যে খড়গপুর কলেজ থেকে বিজ্ঞাপন করা হয়েছে যে ইংরেজির জন্য একজন অধ্যাপক লাগবেন। তিনি সেই বিজ্ঞাপন দেখে আবেদন করলেন। করার পর হিমাংশু ভূষণ সরকার, যিনি খড়গপুর কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি যোগাযোগ করলেন এবং জীবনানন্দ দাশও এখানে এলেন। এসে সব দেখে শুনে তিনার পছন্দ হয়েছেন। মূলত জেনে রাখুন, খড়গপুর কলেজ মানে আজকে যে খড়গপুর কলেজ সেটি অবশ্যই নয়, এইটা আমাদের জানা দরকার। তখন হচ্ছে সিলভার জুবলি স্কুলে খড়গপুর কলেজ চলতো। ওই সময়কার আমি যখনকার কথা বলছি, যে ১৯৫০-৫১ সময় তিনি ওই সিলভার জুবলি স্কুলেই মূলত এসেছিলেন। এসে তিনি যখন খড়গপুর কলেজে যোগদান করেন, তো সেই দিনটা হচ্ছে ১৯৫০ সালে ২রা সেপ্টেম্বর। সেই ২রা সেপ্টেম্বর থেকে তিনি খড়গপুর কলেজে অধ্যাপনা করেছেন ১৯৫১ সালে ১৪ই ফেব্রুয়ারি। আপনি যদি একেবারে খাতা কলম নিয়ে হিসাব করেন যে ৫ বৎসর ১২ দিনের মতো, ৫ মাস ১২ দিনের মতো তিনি এই কলেজে অধ্যাপনা করেছেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের একটু দুঃখেরও, যে খড়গপুর তাকে সেই সম্মান দেননি। আমরা শুনেছি যখন তিনি এখানে অধ্যাপনা করতে আসেন, যে একজন ইংরেজি অধ্যাপক ছিলেন সরোজ ভট্টাচার্য, তিনি নাকি তাকে পছন্দ করতেন না। আবার হয়তো এমনও হতে পারে যে তিনি হয়তো ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, ভালো পড়াতেন, এই বিষয়গুলো হতে পারে। ফলে আমরা যখন দেখছি যে ওই ধরনের একজন অধ্যাপক এখানে এসে মাত্র ৫ মাস ১২ দিন অধ্যাপনা করেছেন, থাকতে পারলেন না একেবারে শেষ জীবন অবধি। ফলে এই সময়কালে যা ঘটেছে, যে ধরুন তিনার স্ত্রী থাকতেন কলকাতায়, পুত্র থাকতেন, কখনো নিজের শরীর খারাপ, কখনো স্ত্রীর শরীর খারাপ, পুত্রকে দেখতে যাওয়ার ইচ্ছে, নানাবিধ বিষয় নিয়ে জীবনানন্দ কলকাতা যেতে লাগলেন। ফলে কলেজ কর্তৃপক্ষ সামান্য হলেও অসন্তুষ্ট হয়েছিলেন। একেবারে তিনি বারবার চেষ্টা করেছেন, হিমাংশু ভূষণকে ইংরেজিতে ৫খানা চিঠিও লিখেছেন বিভিন্ন সময়ে। কখনো সিলেবাস শেষের কথা লিখছেন, কখনো তিনি তার কেন আসতে পারছেন না ওই কারণে লিখছেন। আবার কখনো বলছেন যে যখন তিনি আলোচনা শুনছেন যে তিনাকে এই কলেজ থেকে অব্যাহতি দেওয়া হবে, তিনি বলছেন যে আমাকে আর একটু সুযোগ দেওয়া হোক।
যাতে করে আমি ওই কলেজে কাজ করতে পারি। এইসব সত্ত্বেও আমরা দেখলাম যে ওই 1951 সালে 16ই মার্চ খড়গপুর কলেজ থেকে তাকে লিখে দেওয়া হলো যে আপনার আর এই কলেজে চাকরি থাকলো না। দুঃখের হলেও সত্য যে খড়গপুর কলেজ এই বিষয়টা একটু বাড়িয়ে নিয়ে যেতে পারতেন। আবার পরিপ্রেক্ষিত যদি বিচার করতে হয়, ওই কলেজের প্রিন্সিপাল হিমাংশু ভূষণ সরকার তিনি লিখছেন, কিভাবে ওটা জানা গেল যে 1986 সালে জীবনানন্দ দাশের খড়গপুর কলেজেরই 88তম জন্মদিবস পালন করছিলেন। সেই সময় ছিলেন আমাদের কবি এবং প্রাবন্ধিক প্রভাত মিশ্র, খড়গপুর কলেজে অধ্যাপনা করতেন। তিনিই উদ্যোগ নিয়েছিলেন। সম্ভবত 20 ফেব্রুয়ারি 1986 সালে তিনি এই জন্মদিবস পালনের জন্য হিমাংশু ভূষণ সরকারকেও চিঠি লিখেছিলেন আসার জন্য, এবং সরোজ ভট্টাচার্যকেও তিনি চিঠি লিখেছিলেন যে আপনারা যোগদান করুন। তিনারা যোগদান করেননি, লিখিতভাবে দুটি চিঠি দিয়েছিলেন। হিমাংশুবাবু বাংলায় লিখেছিলেন, সরোজ ভট্টাচার্য যেহেতু ইংরেজির অধ্যাপক, ইংরেজিতে একটা বড় চিঠি লিখেছিলেন প্রায় 4 পৃষ্ঠা জুড়ে। সাহিত্যের অনেক বিষয় আছে, জীবনানন্দের সম্পর্কে প্রশংসাই আছে বলা যায়। আর হিমাংশু ভূষণ সরকার বিষয়টা লিখেছেন খড়গপুর কলেজের অবস্থা, জীবনানন্দকে তার কীরকম লাগতো এই বিষয় নিয়ে ওইখানে কয়েকটা লাইন বলছি। হিমাংশু ভূষণ কী লিখছেন, বলছেন যে তখন খড়গপুর কলেজে যখন শুরু করেন মাত্র 72 জন ছাত্রকে নিয়ে, সরকারি কোনো অনুদান নেই, ছাত্র প্রদত্ত টাকা থেকেই প্রফেসরদের বা অধ্যাপকদের বেতন দেওয়া হতো। ওই জন্য খড়গপুরে ওই সময় দাস ব্যাংক বলে একটি ব্যাংকে টাকা রাখা হতো কলেজের। ওই দাস ব্যাংক সেই সময় ফেলও করলো, মানে বন্ধ হয়ে গেল। ভেবেছিলেন যে আমরা কলেজে সমস্ত টাকা পয়সা নিয়ে মেদিনীপুরে স্টেট ব্যাংকে রাখবেন, কিন্তু তার আগেই ব্যাংকটা বন্ধ হয়ে যায়, ফলে সমস্যায় পড়ে। অনেকেই বলেন যে ওটা একটা কারণ যে বেতন দেওয়া হচ্ছিল না বা দিতে পারছিলেন না, ওই জন্যই হয়তো পদটা অ্যাবলিশ করা হয়েছে, মানে ওই পদটাই বন্ধ করে দেওয়া হয়ে গেছে। কিন্তু আবার এই কলেজে অধ্যাপনাকালে জীবনানন্দের একটি চিঠি, যে সহকর্মী পুলিন বিহারী পালকে লেখা, জীবনানন্দ লিখছেন, চিঠির কয়েকটা অংশ বলছি, যে তখন নাকি মানে অধ্যাপকদের 50-60 টাকা করে মাসে বেতন দেওয়া হতো। তিনি চিঠিতে লিখছেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিনি 30 টাকা পেয়েছেন, এবং ফেব্রুয়ারি মাসে যে কদিন কাজ করেছিলেন তার টাকা পাননি। তিনি কিছু টাকা চেয়ে পাঠিয়েছেন, পুলিন বিহারী বাবুকে লিখছেন যে এই সময় যদি কিছু টাকা না পাঠানোয় আমার অবস্থা খুবই শোচনীয়। অর্থাৎ আমরা যদি ভাবি যে 2 মাসে ডিসেম্বর জানুয়ারিতে যদি ভাবি 60 120, এবং ওই 14 দিনের যদি হয় হাফ বেতন বলা যায়, তাহলে 30 টাকা, তাহলে 120 30 150, 30 টাকা কলেজ কর্তৃপক্ষ দিয়েছেন, মানে 120 টাকা কলেজের কাছ থেকে পাবেন। তিনি টাকার কথা উল্লেখ করেননি, আমি এইটা বলার জন্যই বলছি যে সেই জন্যই তিনি চিঠি লিখছেন যে এই টাকাটা না দিলে আমার খুব বাজে অবস্থা, এইভাবেই তিনি উল্লেখ করছেন। তো এই ধরনের একজন কবি আমাদের খড়গপুর কলেজে এসেছেন। 7টা কলেজে তিনি অধ্যাপনা করেছেন। কোনো কলেজে হচ্ছে এই 5 মাস, কোথাও 2 বছর, কোথাও 2.5 বছর, সর্বোচ্চ মানিকগঞ্জ কলেজে সম্ভবত তিনি 8 বছরের মতো কাজ করেছিলেন। এই রকম কবির বিষয়ে যখন আমরা জানলাম যে তিনি আমাদের খড়গপুরে অধ্যাপনা করেছেন, আমরা সেই সময় ওই 1998 সালের দিকে জীবনানন্দ শতবর্ষ কমিটি একটা তৈরি করলাম, করে আমরা পরিকল্পনা করলাম যে ওনার যদি মূর্তি কলেজে বসানো যায়, কলেজের সঙ্গে কথা বলা, সব বিষয় নিয়ে আমরা খড়গপুর কলেজে একটা ওনার মূর্তি স্থাপন করেছিলাম, এখনও আছে। আজ সকালে আমরা ওখানে গিয়েছিলাম, গিয়ে আমরা ওখানেও কিছু কথাবার্তা, আলোচনা, মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য এইসব দেওয়া হয়েছে। এবং ওই মূর্তিটি তখন আমরা বানিয়েছিলাম নারায়ণগড়ে, যিনি ভাস্কর্য সুধীর মাইতি তিনি বানিয়েছিলেন। সেই সময় আমরা ওনাকে ওই 7,500 টাকা দিয়েছিলাম। ওই টাকাটা মূলত আমাদের যিনি বিলমরিয়া শতাব্দী প্রাচীন, তিনার মালিক মহেন্দ্র চন্দ্র গান্ধী, তিনিই আমাদের ওই টাকাটা স্পন্সর করেছিলেন। মূর্তিটা আমরা ওখানে বসিয়েছিলাম। আজকে গিয়ে দেখলাম মূর্তির কিছু মানে রং টং উঠে গেছে,
খারাপ লাগছে এবং সবচেয়ে দুঃখের বিষয় যেটা যে ওখানে কবির নামও লেখা নেই। আমরা আজকে ওখানে গিয়েছিলাম, যিনি বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে প্রিন্সিপালের সঙ্গে আমরা কথা বলবো, যদি ওই ফলকটা লাগানো যায় যে তার নামে ফলক, জন্ম মৃত্যু এবং খড়গপুর কলেজে অধ্যাপনা কতদিন তিনি করেছেন, কোন সময় থেকে কোন সময়, এবং ওই মূর্তির যিনি ভাস্কর্য, এই রকম সব বিষয় দিয়ে আমরা করব এই রকম ভেবেছি। এইটা বলার পাশাপাশি আরেকটি কথা বলে আমি শেষ করব। এ তো যাবতীয় বিষয় সব খড়গপুর বিষয় নিয়ে বললাম, কিন্তু তিনি কী ধরনের কবি এইটা বলতে গিয়ে কয়েকটা কথা আমি খরচ করতে চাইছি। যে ধরুন একজন কবি 54 বৎসর তিনি বেঁচে ছিলেন এবং এই সময়কালে আমরা দেখছি যে তিনার 7খানা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। 7খানা কাব্যগ্রন্থের মাত্র 162খানা কবিতা প্রকাশ পেয়েছে। আশ্চর্যের ব্যাপার যে একজন কবি সারা জীবনে লিখেছেন হয়তো অনেক, কাব্যগ্রন্থে স্থান পেয়েছে 162খানা। ওর মধ্যে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতায় পত্রিকা প্রায় 105খানা কবিতা, প্রগতি এবং বৈশাখীতে আরও 8টা এবং 5টা, সব মিলিয়ে 123টা কবিতা তিনিই প্রকাশিত করেছে। তাহলে ভাবা যায় যে একটা কবি সারা জীবনে অনেক কবিতা লিখেছেন। আমরা এখন দেখছি যখন যত দিন যাচ্ছে আবিষ্কার হচ্ছে, তাতে আমরা যা সর্বশেষ তথ্য, গৌতম মিত্র, যিনি জীবনানন্দ গবেষক বলে তিনিও পরিচিত, তিনি একটা তথ্য উল্লেখ করছেন যে 2552টা কবিতা তিনি সর্বসাকুল্যে লিখেছেন। পরে পরে এই তো আবিষ্কার হচ্ছে, আরও আগামী দিনে আবিষ্কার হবে এই রকমই। কিন্তু যেটা ব্যাপার যে মাত্র 162খানা কবিতা গ্রন্থভুক্ত তিনি করতে পেরেছিলেন। আর আপনারা জানেন যে বনলতা সেন, এই নামটি এমনভাবে বিখ্যাত বা এমন চর্চিত মানে কবিতা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বনলতা সেন লেখার পর তিনি যদি আর কোনো কবিতাই না লিখতেন, তাতেও ওই একটি কবিতার জন্য বাংলা কবিতার ইতিহাসে তিনি অমর হয়ে থাকতেন, ওই একটি কবিতারই জন্য। ফলে এইরকম একজন কবি খড়গপুরে এসেছিলেন, খড়গপুরে তার ধুলি আছে, এই জন্যই আমরা অন্তত কৃতজ্ঞ ওনার কাছে। এই কটি কথা বলে আমি আমার শ্রদ্ধার্ঘ্য শেষ করলাম।